তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে কি, আমি আজকে ক্লাসটা অনেকটা দেরি করে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। তো প্রথম কথা হচ্ছে, তোমরা জানো যে আজকে একটি সাংবাদিক সম্মেলন ঘটেছে। ঠিক আছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছে। তো তাতে বিভিন্ন কথা উঠে এসছে। ঠিক আছে, তোমরা জানো তো, সেটা নিয়ে সবাই উদ্বিগ্ন যে কেমন ভাবে পড়াশোনা শুরু করবে বা কি করবে। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে তোমরা জানো যে এই বিষয়ে যেটা উঠে এসছে যে নতুন পুরানো সবাই কিন্তু পরীক্ষা বসতে পারছে, তাই তো? এটাই হচ্ছে কি তোমার মোদ্দা কথা, যেটা জানা যাচ্ছে যে নতুন পুরাতন পুরানো সবাই হচ্ছে কি তোমার আহ পরীক্ষাটাই বসতে পারছে। ঠিক আছে, তো সেখানে দাঁড়িয়ে তোমরা এখন ভাবছো যে আমরা আপার প্রাইমারিটা পড়বো নাকি আহ, এখন বন্ধ থাকবে, এরকম একটা জিনিস মাথায় চলছে, তাই তো? তো সেক্ষেত্রে আহ মানে এবার হচ্ছে তোমাদেরকে বলি, তোমরা যারা ক্লাস করছো বা যারা এখন তোমরা জয়েন রয়েছো, তো তার মধ্যে হচ্ছে কি তোমরা কারা কারা মানে এই এসএলএসটি হচ্ছে কি তোমার যোগ্য, বা সবাই যোগ্য কিনা সেটাই বলছি, মানে সেই অর্থে বলছি যে সবার কি গ্রাজুয়েট বা মাস্টার সঙ্গে বিএড করা আছে তো সবার? হ্যাঁ স্যার। সবার সবার পড়া হ্যাঁ আছে? স্যার। ঠিক আছে, হ্যাঁ এবং স্যার। সবাই হ্যাঁ স্যার। সবাই সবাই কি তোমরা লাইফ সায়েন্সে না অন্য কোনো সাবজেক্টে আছো? সবাই কি লাইফ সায়েন্সে? হুম। স্যার আমি লাইফ সায়েন্সের। হ্যাঁ, মানে অন্য কোনো সাবজেক্টে কেউ আমি কি লাইফ অন্য কোনো কেউ সাবজেক্টে আছো কি? অন্য কোনো সাবজেক্টে কেউ আছো? যারা ক্লাস করছো আমি সবাইকে জিজ্ঞাসা করছি, অন্য কোনো সাবজেক্টে কেউ আছো কি? দেখো, তো তোমাদেরকে আমি বলে দিই এই খবরটা। তোমরা হয়তো অনেকে শুনেছো, কিন্তু সবাই মানে এখনো পর্যন্ত জিনিসটাকে হচ্ছে কি বুঝে উঠতে পারোনি, কারণ এই মুহূর্তে প্রচুর ফোন আসছে। ঠিক আছে, এক্ষুনি হচ্ছে কি তোমরা দেখতে পেলে যে একটু আগেই একটা ফোন এসেছিল, মানে সারাক্ষণ ফোন আসছে। তো তোমাদেরকে বলে রাখি যে আজকে যেটা মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা হলো, ঠিক আছে, তাতে হচ্ছে কি জানা যাচ্ছে যে 30 মে, ঠিক আছে, 30 মে হচ্ছে নোটিফিকেশন আসছে। এবং সেই নোটিফিকেশনটা আসছে 4টি পরীক্ষার জন্য, অর্থাৎ 9, 10, 11, 12 এবং গ্রুপ ডি আর হচ্ছে গ্রুপ সি, তাই তো? তো সেক্ষেত্রে এই 4টি যে পরীক্ষার ক্ষেত্রে তোমার নোটিফিকেশন আসছে, তাতে জানা যাচ্ছে যে টোটাল ওভারঅল যদি সিট দেখি আমরা, তাহলে প্রায় হচ্ছে তোমার বলেছে 44,000। ঠিক আছে, 44,000 মতন ওভারঅল সিট অ্যাপ্রক্স। এবং এখানে তোমাদের যেটা বলা হয়েছে যে 16 জুন থেকে, ঠিক আছে, 16 জুন থেকে মানে সামনে মাসে 16 জুন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ শুরু হবে। আর 18 জুলাই পর্যন্ত হচ্ছে কি ফর্ম ফিল আপ চলবে, 18 জুলাই পর্যন্ত। ঠিক আছে, এবং 15 নভেম্বর তোমার হচ্ছে কি কি হবে না, প্যানেল তৈরি হবে। আর তোমার হচ্ছে কি 20 নভেম্বরের মধ্যে কাউন্সিলিং শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো, তাহলে যদি 15 নভেম্বরের মধ্যে যদি হচ্ছে কি তোমার প্যানেল তৈরি হয়ে যায়, নভেম্বর প্যানেল যদি তৈরি হয়, তাহলে পরীক্ষাটা দেখো জুলাই হচ্ছে মানে আগস্ট সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে যাবে, সেপ্টেম্বরের পরীক্ষা হবে। এবারে এই যে পরীক্ষাটা হবে, ঠিক আছে, এই যে পরীক্ষাটা হবে, এখনো কিন্তু হচ্ছে কি যিনি হচ্ছে কি মুখ্য মানে যিনি হচ্ছে কি তোমার সংবাদ সম্মেলন করলেন, ওনার হচ্ছে ধারণা নেই যে কেমন পরীক্ষাটা হবে। কারণ সত্যি উনি ওনার না জানারই কথা, বা উনি জানেনও না। কারণ বলতে গিয়ে তো অনেক সিট সংখ্যা নিয়েও অনেক কিছু ভুলভাল বলছিলেন, যাই হোক। তো সেখানে ইয়েস দাঁড়িয়ে স্যার, বিকজ অনেক ডিফিকাল্ট আছে এটা প্রিপারেশন করা এত কম সময়। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে দেখো, এটাও ঠিক যে এই যে 15 নভেম্বর যে পরীক্ষাটা হবে, ঠিক আছে, যেটা 16 জুন থেকে পরীক্ষা ফর্ম ফিল আপটা শুরু হবে, সেখানে যে শুধু সাবজেক্ট হবে এই ব্যাপারটাও কিন্তু মেনশন করা নেই, বা সাবজেক্টের সঙ্গে যে পিটি হবে সেটাও কিন্তু বলা নেই। বলা আছে কি, তাহলে 30 তারিখ হচ্ছে কি আমরা কনফার্ম জানতে পারবো যখন নোটিফিকেশনটা আসবে। এবং সম্ভবত তোমাদেরকে বলে রাখি, কারণ প্রথমের দিকে যখন হচ্ছে কি পরীক্ষা নেওয়ার কথা চলছিল, তাতে বলা হচ্ছিল যে পিটিটা হচ্ছে কি তোমার এবারে নতুন করে এড হচ্ছে। তাহলে যদি পিটিটা হয় তাহলে একই দিনে পিটি প্লাস সাবজেক্ট হবে, সেটা আমি প্রথম থেকে তোমাদেরকে বলে আসছিলাম। ঠিক আছে, কারণ আজকে সাংবাদিক সম্মেলনে কোনোভাবেই এই সাবজেক্ট এবং পিটি বিষয়ে বা কত নাম্বারের পরীক্ষা হবে, কি প্রশ্ন, এই জিনিসগুলো কিন্তু হয়নি। শুধু কত সিট সংখ্যা রয়েছে, কবে পরীক্ষা হবে, কবে প্যানেল তৈরি হবে, কবে ফর্ম ফিল আপ হবে, যে জিনিসগুলো তোমাদেরকে আমি বললাম। ঠিক আছে, মানে এর বাইরে কি তোমরা আর কোনো তথ্য তোমরা জানতে পেরেছো? যদি জানতে পেরে থাকো তাহলে আমাকে বলতে পারো। হ্যাঁ স্যার, আজকে আজকে জেনেছি যে পিটিও হবে
সাবজেক্ট সাথে। তাহলে সাবজেক্টের সাথে পিটি হবে। তাহলে হ্যাঁ দেখো স্যার। আমরাই প্রথম হচ্ছে কি এই পিটি কিন্তু শুরু করেছি তোমাদের পড়ানো, ঠিক আছে? তো ওতে হচ্ছে কি তাহলে তোমরা কিন্তু হচ্ছে পিটিটাকে কন্টিনিউ তোমাকে পড়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে সাবজেক্টের সঙ্গে পিটি হচ্ছে মানে খুবই কম সময়। তাহলে দেখো জুনের হচ্ছে 16 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, ঠিক আছে? এবং হচ্ছে তোমার জুলাই পর্যন্ত হচ্ছে কি চলবে। তাহলে আমি একটা কাজ করি, তোমাদেরকে আমি ওপেনলি বলছি, ঠিক আছে? তাহলে সবাই যেহেতু তোমরা হচ্ছে কি যারা যারা ক্লাস করছো সবাই তো হচ্ছে কি তোমার তাহলে মানে এসএলএসটির জন্য এলিজিবল, তাই তো? এসএলএসটির জন্য সবাই তো এলিজিবল, যারা ক্লাস করছো তোমরা হ্যাঁ স্যার। এলিজিবল। তাহলে হ্যাঁ স্যার। আমরা একটা কাজ করি, এবারে হচ্ছে কি আমরা এই যে পিটির সঙ্গে যে টেটটা চলছিল আমাদের টেটের পড়াটা একটু আমরা স্থগিত রাখছি, ঠিক আছে? পিটিটা তাহলে আমরা বাকি যে সিলেবাস মানে ক্লাসে এই পিটিটাও আমরা সেইভাবে এড করে দিচ্ছি, ঠিক আছে? মানে তোমরা এটা ভাবো না যে এই পরীক্ষা পর্যন্ত শুধু পড়ানো হবে, তোমাদের টেট পরীক্ষা পর্যন্তই পড়ানো হবে। কিন্তু যেহেতু হচ্ছে কি খুব রিসেন্ট পরীক্ষাটা চলে এসেছে, তো এই জন্য আমরা পিটির সাথে টেটটাকে ইনক্লুড করে যেহেতু পড়াছিলাম সেই টেটটাকে এখন বাদ দিয়ে শুধু পিটিটাকেই ফোকাস করছি, ঠিক আছে? তো সেই পিটি হবে তো? পিটি এইটা বললাম তোমাকে, সাবজেক্টের সঙ্গে পিটি হবে কিনা দেখবে 30 তারিখে তুমি জানতে পেরে যাচ্ছ কনফার্ম, ঠিক আছে? এই তো তোমরা তোমরা যারা আছে কি তোমরা প্রত্যেকে বলো, তোমরা যে নোটিফিকেশন মানে যে সাংবাদিক সম্মেলনটা দেখলে বা যে আভাস পেলে, তাতে তোমার কি মনে হচ্ছে, সাবজেক্টের সঙ্গে পিটি হবে না সাবজেক্ট মনে হয়? আমার তো প্রথম থেকেই মনে যে ধারণা সেটাই তোমাকে বলছি, বা যেটা মনে হলো সেটা বলছি। ওটা তো স্যার পুরোভাবে বলেন স্যার। বলা নেই। এবারে সেক্ষেত্রে তোমরা জানো যে স্যার জানো, এবারে স্যার শোনো জানতে চাইছিলাম যে স্যার আমি 2016 হুম, বললো নাকি স্পেশাল অ্যাডভান্টেজ পাওয়া যাবে, ওই যে এক্সপিরিয়েন্স হিসেবে যারা আছে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবে। না এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলেনি তো বাবা, ওটা হচ্ছে তারা বয়সের ছাড় হ্যাঁ পাবে। বলেছে, বলেছে না হ্যাঁ এক্সপিরিয়েন্স, হ্যাঁ স্যার, এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স বলেছে। কথা বলেছে বলেছে। স্যার। না হ্যাঁ, ওটা শুধু হচ্ছে কি শোনো, সুপ্রিম কোর্ট বলেছিল এজ রিলেশন যেন দেওয়া হয়, হ্যাঁ ওই সুপ্রিম কিন্তু কোর্টের কথাটাই উনি তো মানতে হবে, ওটা হচ্ছে কি ছাড় দেওয়া যাবে না, কারণ সেটা দিলে কিন্তু উনি আমার উনি তো ওকে। উনি ও আচ্ছা। হ্যাঁ। আমাকে বলতে দাও, মানে ব্যাপারটা হচ্ছে কি উনি যে বললেন এটা ওনার মনের মনের রিজার্ভেশন কথা পাঠায় বলতে স্যার আবার কেস হবে তো। হ্যাঁ আমি বলছি শোনো, উনি বললে তো ওনার মনের কথা তো বলা যাবে না, ঠিক আছে? ওটা সবার ওনার মনের কথা আর কি, যাতে হচ্ছে কি সবাই আন্দোলন না করে বা আবার জিনিসটাকে না, ওটা এই যে এই সময় তো আন্দোলন এটা চলছে সেটা ভয়ানক আকার না ধারণ করার জন্য জিনিসটা বললেন। এবারে সেটা কতটা কার্যকর হয় আমাদেরকে একটু 30 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ তোমাদেরকে এইটুকু বলে রাখি যে তারা শুধু বয়সের ছাড় পাবে, ঠিক আছে? বয়সের ছাড় মানে এজ রিল্যাক্সেশনটা পাবে। বাকি হচ্ছে কি তোমার ওই যে আহ, কি বলবো যে তোমার নাম্বারের যে এক্সপিরিয়েন্সের জন্য যে নাম্বার, সেটা সম্ভবত দিলে হচ্ছে কি তাহলে আর পেনাল করার কি মানে বাতিল করার কি দরকার ছিল, যে যেহেতু তারা যদি বৈধ হতো তাহলে পাবে না। তো ওতে হচ্ছে কি সেটা কতটা কার্যকরী হয় সেটা আমরা 30 তারিখে জানতে পারবো, ঠিক আছে? সেটা আমরা এখন আলোচনা না করাটাই ভালো। তো আমাদের বর্তমানে সেই জিনিসগুলো বিতর্কিত জিনিস আলোচনা না করে যে জিনিসটা করলে আমাদের উপকার হবে সেই জিনিসেই কথা বলতে হবে, ঠিক আছে? তো আমি যেটা বলছি তোমাদেরকে শুনে নাও। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, তাহলে আমাদেরকে হচ্ছে কি 30 তারিখ এলে আমরা জানতে পারবো যে পিটি প্লাস সাবজেক্ট হচ্ছে কিনা, ঠিক আছে? এখনো পর্যন্ত কিন্তু কেউ এই বিষয়ে কথা বলছে না। তাহলে যদি সাবজেক্ট হয় তো ভালো কথা, আর যদি পিটি হয় তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের বেশি তো নেই, আমরা আছে 27 তারিখ ক্লাস করছি, 28, 29, 30 তারিখ চলে আসে, মানে মাত্র দুদিন যদি আমরা পিটির জন্য পড়াশোনা করি তো আমাদের তো কোনো যায় আসে না। যদি পিটি হয় তাহলে আমাদের অ্যাডভান্টেজ চলে আসবে। তো এই জন্য বলছি এখন টেটটাকে আমরা বাদ দিয়ে শুধু পিটিটাকে ফোকাস করি। যদি 30 তারিখে জানতে পারি যে সাবজেক্টের সঙ্গে পিটি হচ্ছে, তাহলে পুরোটা হচ্ছে টেটের যে রুটিন তাতে পুরোটাই হচ্ছে পিটি যে পিটি তো ছিল তার সঙ্গে টেটের জায়গাগুলোতে পিটি আমরা ক্লাস করাবো। আর সাবজেক্ট যেভাবে চলছিল তেমন ভাবে চলবে, ঠিক আছে? মানে যারা তোমরা হচ্ছে ভর্তি হয়েছো বা যারা তোমরা স্যার, সাবজেক্ট, হ্যাঁ বলো। আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে যে তারপরে টেটটা আমরা পিছনে না চলে যায়। তাই জন্য না আমি ভাবছি যে পিটিটা হোক, প্লাস আমাদেরকে না টেটের যে পিডিএফ গুলো দিয়ে দেবেন আমরা নিজেই ঘরে বসে বসে প্রিপেয়ার করে নেব, প্লাস ক্লাসে পিটি করে নেব। মানে সেটাও তুমি কি ডাবল, তুমি কি ডাবল তুমি কি প্রিপারেশন। তুমি কি এসএলএসটির জন্য এলিজিবল না? হ্যাঁ, আমি এসএলএসটি আর আপার প্রাইমারি দুটোর জন্যই আছি, কিন্তু এলিজিবল। এবারে শোনো হ্যাঁ আমি হ্যাঁ। তোমাকে বলছি শোনো, হ্যাঁ ঠিক আছে, আমি আমার কাছে মেটেরিয়াল তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু তোমাকে পার্সোনালি তোমাকে বলছি, আমি সবাই তোমাকে কেন সবাইকেই বলছি যে টেট তো যদি মার্চের দিকে যদি হয় 26-এ, ঠিক আছে? তো আমাদের হাতে টাইম আছে। তো এই জন্য যদি সাবজেক্টের সঙ্গে পিডিটাই শুধু পড়ো, মানে ক্লাসটা বন্ধ রাখছে, ঠিক আছে? তোমার যদি মেটেরিয়াল লাগে আমি দিয়ে দেবো, সেটা তোমার যদি মতামত থাকে যে তুমি টেট পড়বে সেটা ঠিক আছে করতে পারো, কিন্তু এই লাইভ ক্লাসগুলো আপাতত
টেটের ক্লাসগুলো জায়গায় পিটি ক্লাসগুলো ইনক্লুডেড থাকবে, ঠিক আছে। আর সাবজেক্ট তো যে যার সাবজেক্ট তোমরা যেভাবে পড়ছো তেমন ভাবে পড়বে, ঠিক আছে। এবার বাকিটা তোমরা বলো, আমি যদি যদি ভুল বলে থাকি বা যদি তোমার মনে হচ্ছে যে এইভাবে স্যার করলে ভালো হয় বা এইভাবে প্ল্যানিং করতে হবে, তাহলে সেভাবেই চলবে আর কি। তোমরা যেটা বলবে সেটাই চলবে আর কি। না স্যার একদম ঠিক বলেছেন, হ্যাঁ একদম স্যার ঠিক। পিটি, হ্যাঁ স্যার এরকম ভাবেই করান, পিটিটাই থাক। কারণ হচ্ছে কেন, কারণ যদি হচ্ছে কি কারণ তোমার কারণ পিটিটা স্যার হয় স্যার টেটের থেকে পিটির সিলেবাস আরো অনেক ভাস্ট, অনেক বেশি। ফার্স্ট, তো এই জন্য দেখো তাহলে আমাদের এই যে তোমাকে বলে দিছি, যেমন মেথের দুটো ক্লাস পাচ্ছিলে, একটা টেটের জন্য আর একটা পিটির জন্য। তো আমরা কি করব, দুটোই হচ্ছে পিটির জন্যই স্যারকে বলে দেবো যে দুটোই পিটির জন্য পড়াবে। ইংলিশ একটা মানে তোমার পিটির জন্য, আর একটা হচ্ছে ইংলিশে মানে তোমার টেটের জন্য। হ্যাঁ স্যার। ম্যাডামকে বলে দেবো যে দুটোই হচ্ছে কি তোমার পিটির জন্য পড়াবে, ঠিক আছে। বাকি থাকলেও তোমরা জানো যে জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকছেই, যেটা আমি পড়াচ্ছিলাম তোমাদের। তারপর এই যে ভাষা মানে তোমার হচ্ছে কি বাংলাটা আপাতত স্থগিত থাকবে, ঠিক আছে। সেই জায়গায় অন্য কিছু আমরা পড়াবো। আমি যেটা তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং বা তোমার হচ্ছে কি জেনারেল নলেজ যেটা পড়াছিলাম একদিনে, সেটাকে দুদিন করে দিতে হবে, বাংলা জায়গায় নিয়ে চলে আসবো। বাকি থাকলো সোমবার এবং মঙ্গলবার যেটা তোমাদের ওই আহ, এই যে যেরকম চাইল্ড পেডাগোগি এবং সোশ্যাল স্টাডি যেটা পড়ানো হয়েছিল, এগুলোও আমি সেরকম করে বসে বাকি স্যার ম্যাডামের সঙ্গে কথা বলে, যেভাবে তোমার হচ্ছে কি মানে ধরো যদি ম্যাথ আর একটা ক্লাস ঢুকিয়ে দেওয়া যেতে পারে বা ইংলিশ আর একটা দিই, কারণ তোমাদের ম্যাথ ইংলিশে একটু ভয় থাকে বেশি। তো এইভাবে হচ্ছে কি আমি ভাবছি যে আপাতত হচ্ছে কি তোমার টেটের জায়গায় পিটি ক্লাসগুলোকে ইনক্লুড করে দেবো। তবে এখন আমি করছি না, আমি 30 তারিখে নোটিফিকেশন দেখে, ঠিক আছে, 30 তারিখে যে নোটিফিকেশনটা আসছে সেটা দেখে আমি রুটিনটা তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, এবং তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো, সেইভাবেই হচ্ছে ক্লাসগুলো চলবে। তাতে কি হবে, তাহলে তোমরা জানো, কারণ যদি পিটি হয়, পিটি পাস করলে তবে গিয়ে কিন্তু সাবজেক্টের খাতা দেখা হবে, এটা ঠিক, নাহলে কিন্তু সাবজেক্টের খাতা দেখা হবে না। তো এই জন্য হচ্ছে কি এইভাবে আমি ভেবেছি, ঠিক আছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বোঝাতে পারলে, বুঝতে পারলে তোমরা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি। আর তুমি যেটা বলছো, যদি তোমার যদি মেটেরিয়াল লাগে, ঠিক আছে, আমি দিয়ে দেবো, ঠিক আছে। কিন্তু তুমি যদি প্যারালালি পড়ে রাখতে চাও তাহলে পড়বে, ঠিক আছে। কিন্তু তোমাকে আমি হ্যাঁ যেটা স্যার। আমি বলছি, যদি পিটি প্লাস সাবজেক্ট হয় তাহলে তোমাকে কিন্তু এইদিকেই এখন মাথা ঘামাও। যখন হচ্ছে কি টেটটা নোটিফিকেশন বেরোবে তখন বা এই পরীক্ষাটা তো তোমার বলছে যে নভেম্বরে সেপ্টেম্বরে হয়ে যাবে, তাহলে তারপরে তুমি পড়াশোনা শুরু করে দেবে, আবার আবার আমরা হচ্ছে কি তোমার টেটটা শুরু করে দেবো। কি বলা, বুঝতে পেরেছো? এটা তোমাদেরকে বলা। চলো তাহলে আহ, এবার হচ্ছে কি আমরা তাহলে শুরু করে দিই। আচ্ছা, তোমরা তোমরা কে কি সাবজেক্টে রয়েছো তোমরা? সাবজেক্টে কে কি রয়েছো তোমরা? সবাই কি লাইফ সায়েন্স নাকি অন্য কোনো সাবজেক্টে আছো? হ্যাঁ স্যার লাইফ সায়েন্স। আর কোন কে সাবজেক্টে আছো? তো অন্য কোনো সাবজেক্টে আছো? যা, সবাই কি লাইফ সায়েন্স না অন্য কোনো সাবজেক্ট? যাই হোক, না স্যার লাইফ সায়েন্স আছে। স্যার লাইফ সায়েন্স। তাহলে যদি সাবজেক্টটাও তোমরা যদি পড়া শুরু করতে চাও, ঠিক আছে, নিজে পড়ছো ঠিক আছে, যদি শুরু করতে চাও তাহলে আমাদের তো নতুন ব্যাচ কোর্স হয়েছে, সেটাতে তোমরা চাইলে জয়েন করতে পারো, ঠিক আছে, সেটা চাইলে তোমরা জয়েন করতে পারো। যাই হোক, তাহলে আমরা আজকে যতটুকু পারি তাহলে তো আমাদের পড়া শুরু করে দিচ্ছি। তো আজকে তোমাদের রাখা হয়েছে দেখো যে পিঁয়াজে কহলবার্গ এবং ভাইগোটস্কি এদের জ্ঞানীয় এবং নৈতিক বিকাশের তথ্য, ঠিক আছে। তো এখানে প্রথম কথা হচ্ছে কি দেখো, এই যে থিওরিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো এই জায়গা থেকে কিন্তু অনেক কিছু প্রশ্ন পরীক্ষায় আসে। তো প্রথমে আমরা তাহলে পেঁয়াজে যেটা বা যেটাকে আমরা পেয়াগেট বলি, ঠিক আছে, এটাকে আমরা পেঁয়াজেও বলি। তো তিনি হচ্ছে কি যে বিকাশের যে তথ্য দিয়ে প্রদান করেছিলেন, তো তিনি বিশ্বাস করতেন যে শিশুরা তাদের অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করে এবং বিভিন্ন ধাপে বিকশিত হয়। কি বললাম, বুঝতে পারলে? তাহলে শিশুরা কি করছে না, তারা হচ্ছে কি বিভিন্ন ধাপে আর কি, তারা কি করছে, ধাপে ধাপে জ্ঞান অর্জন করছে এবং তাদের মধ্যে বিকাশ হচ্ছে এবং অভিজ্ঞতার মাধ্যমে তাদের জ্ঞানটা হচ্ছে। এবার তার তথ্যের মূল ধারাবাহিকতা ছিল কি না, শিশুরা বিশ্বকে কিভাবে উপলব্ধি করে এবং সেই অনুযায়ী তাদের চিন্তা ও বোঝানোর ক্ষমতা কিভাবে পরিবর্তিত হয়, ঠিক আছে। তিনি এটাকে মানে এটাকে উপস্থাপন করেছিলেন 4টি প্রধান ধাপের মাধ্যমে। সেই 4টি ধাপ কি ছিল? একটা ছিল হচ্ছে কি সংবেদনশীল বা সেন্সরি মোটর স্তর, ঠিক আছে, যেটা বয়স ছিল হচ্ছে 0 থেকে 2 বছর, ঠিক আছে। তারপরে ছিল দেখো প্রাক সক্রিয় বা প্রি অপারেশনাল স্তর, এবং 3 নম্বর ছিল দেখো কমপ্লিট অপারেশনাল স্তর, যেটা ছিল 7 থেকে 11 বছর,
তারপরে ছিল ফর্মাল অপারেশনাল স্তর, যেটা 12 বছর এবং তারপর, এবং এই যে চারটি স্তরের কথা তিনি বলেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা পেঁয়াজের যদি থিওরি দেখি তাহলে তিনি 4টি স্তরের কথা বলেছিলেন। তো প্রত্যেকটা স্তর কিন্তু হচ্ছে কি বললাম, অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন করে বিভিন্ন ধাপে তাদের বিকাশ আমরা দেখতে পাচ্ছি একটা শিশুর ক্ষেত্রে। তাহলে প্রথমে যেটা দেখো, সংবেদনশীল স্তর বা সেন্সরি মোটর, এখানে আমরা দেখতে পাই কি না বয়সটা হচ্ছে কি 0 থেকে 2 বছর বয়স। ঠিক আছে, 0 থেকে 2। এবং এই বয়সে আমরা কি দেখতে পাই না, বলছে শিশু এই পর্যায়ে তাদের পরিবেশের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে, তারা হাত, মুখ, চোখের মাধ্যমে অনুভূতি লাভ করে। ঠিক আছে, পদার্থ বিশ্বের হচ্ছে গঠন এবং নিত্য পরিবর্তন উপলব্ধি করে। ঠিক আছে, তাহলে যখন হচ্ছে কি একটা শিশু 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত থাকে, তো তখন হচ্ছে কি শিশুটা দেখো হাত, মুখ, চোখের মাধ্যমে তার অনুভূতি হচ্ছে কি লাভ করে, এবং পদার্থ বিশ্বের গঠন এবং নিত্য উপলব্ধি তারা হচ্ছে কি তোমার উপলব্ধিগুলো অর্জন করে। আচ্ছা, এবার বলছে দেখো অবজেক্ট পারফরমেন্স, অর্থাৎ এর মানে কি না, এই পর্যায়ে অবজেক্ট পারফরমেন্স অর্থাৎ যতক্ষণ না কিছু বস্তু তাদের দৃশ্যমান না হয় ততক্ষণ তারা মনে করে না যে সেই বস্তুর অস্তিত্ব আছে বলে। ঠিক আছে, অর্থাৎ যখন তারা কোনো অবজেক্টকে দেখছে, দেখার পরে হচ্ছে কি সেটা বুঝছে যে সেটা তার একটা অস্তিত্ব আছে, না দেখলে সে কিন্তু অস্তিত্বটা বুঝতে পারছে না। চলো পরবর্তীকালে যেটা প্রি অপারেশনাল স্তর বা যেটাকে আমরা প্রাক সক্রিয় স্তর বলি, এটা আমরা দেখতে পাই কি 2 থেকে 7 বছর বয়সে আমরা দেখতে পাই এই স্তরটা কাজ করে। তো এখানে কি হয় শিশুর ক্ষেত্রে, বলছে শিশু ভাষা শিখে, দেখো চিন্তা, প্রতীকী, ঠিক আছে, প্রতীক সৃষ্টি করে, এবং বলছে যে যুক্তির দিক থেকে প্রাপ্তবয়স্কদের মতন চিন্তা করতে পারে না ঠিকই, তাদের চিন্তা অসঙ্গত হয়। ঠিক আছে, ইগোসেন্ট্রিক হয়। আচ্ছা, এবার পরিসরগত ভ্রমণা মানে কি, বলছে তারা এক ধরনের স্কিমা তৈরি করে যা তাদের প্রাথমিক চিন্তা এবং অনুযায়ী বিশ্বকে তারা বুঝতে সাহায্য করে। ঠিক আছে, মানে তারা কি করে দেখো, তাহলে 2 থেকে 7 বছরে যখন প্রি অপারেশনাল স্টেজে তারা রয়েছে, তখন তারা হচ্ছে কি তাদের মধ্যে যে ভাষা শিখছে, তারা চিন্তা, প্রতীকী, এই সমস্ত সৃষ্টি হচ্ছে, কিন্তু প্রাপ্তবয়স্কদের মতন তাদের চিন্তা বা যুক্তিটা এতটা স্ট্রং নয়। ঠিক আছে, তাদের তখন তারা তারা হচ্ছে ইগোসেন্ট্রিক কন্ডিশনে থাকে। ঠিক আছে, এবারে স্কিমা কি জিনিস জানো তোমরা? হোয়াট ইজ স্কিমা, কে বলতে পারবে? স্কিমা তোমরা তো পড়েছো তোমরা, মানে বিএডে। স্কিমা কি জিনিস? হুম, তোমরা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্কিমা কি জিনিস? মানে স্কিমা হচ্ছে কি একটা কগনিটিভ স্ট্রাকচার, ঠিক আছে, যেটা কি করে দেখো হেল্পস আস টু অর্গানাইজ এন্ড আন্ডারস্ট্যান্ড ইনফরমেশনস। ঠিক আছে, অর্থাৎ তারা স্কিমা হচ্ছে একটা কগনিটিভ স্ট্রাকচার, যেটার মাধ্যমে কি হচ্ছে দেখো তারা ইনফরমেশন গুলোকে আন্ডারস্ট্যান্ড করতে বা বুঝতে তারা সাহায্য করছে। ঠিক আছে, তো এটা বেসিক্যালি আমরা হচ্ছে কি তোমার বিভিন্ন প্রকার সেন্সের মাধ্যমে তারা কিন্তু এটাকে অর্জন করে। ঠিক আছে, অর্থাৎ বিভিন্ন প্রকার সেন্স বা বিভিন্ন প্রকার হচ্ছে কি তোমার পরিস্থিতিকে যাচাই করে সেই স্কিমা তাদের মধ্যে তৈরি হয়। ঠিক আছে, তো এবার দেখো কংক্রিট যে অপারেশনাল বা যেটাকে আমরা বলছি, হ্যাঁ কংক্রিট অপারেশনাল, এটা 7 থেকে 11 বছর বয়স। এই বয়সে কি হয় না, বলছে শিশু কি করছে দেখো না, শিশু হচ্ছে কি তোমার যুক্তির মাধ্যমে চিন্তা করতে সক্ষম হয়, তবে তাদের চিন্তা বাস্তব বস্তু বা পরিস্থিতির সাথে সম্পর্কিত থাকে। ঠিক আছে, তাহলে কি বললাম না, শিশু যুক্তির মাধ্যমে চিন্তা করতে সক্ষম হয় এবং তাদের হচ্ছে কি চিন্তা বাস্তব বস্তু এবং পরিস্থিতির সাথে সম্পর্ক থাকে। আচ্ছা, পরবর্তীকালে দেখো সংখ্যাগত ধারণা, শ্রেণীবদ্ধকরণ, ঠিক আছে, পরিমাণগত ধারণা শেখা হয়। কেবল আংশিক যোগফল তারা আছে কি তোমার আহ, এই বয়সে তারা শিখে নেয়। ঠিক আছে, 7 থেকে 11 বছরে। তাহলে কি কি বললাম, সংখ্যাগত ধারণা, শ্রেণীবদ্ধকরণ, পরিমাণগত ধারণা, এই জিনিসগুলো ঘটছে। 4 নম্বর যেটা দেখতে পাচ্ছ যে ফর্মাল অপারেশনাল স্তর। তো ফর্মাল অপারেশনাল স্তরে আমরা কি দেখতে পাই, এটা বলছে 12 এবং তার বেশি বয়সে আমরা দেখতে পাই এখানে শিশুরা বিমূর্ত ধারণা, তাত্ত্বিক চিন্তা করতে পারে, তাদের চিন্তা ভাবনা, যুক্তি এবং শ্রেণীবদ্ধকরণ আরো উন্নত হয়। ঠিক আছে, আরো উন্নত হয়। ঠিক আছে, এখানে ধারণাগত চিন্তা আমরা কি দেখতে পাই না, তাদের মধ্যে একটা সমস্যা সমাধান করার ক্ষমতা চলে আসে, তাদের মধ্যে ভবিষ্যতের পরিকল্পনা তোমার হচ্ছে কি হতে পারে, সম্ভাবনা নিয়ে চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা কখন দেখতে পাচ্ছি না, এই ফর্মাল অপারেশনাল। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে পেঁয়াজের ক্ষেত্রে
চারটি আহ, বিকাশের স্তর কাজ করে, একটা সেন্সরি মোটর বা সংবেদনশীল স্তর, প্রি অপারেশনাল স্তর যেটাকে আমরা প্রাক সক্রিয় স্তর বলি, কমপ্লিট অপারেশনাল স্তর, এবং হচ্ছে কি তোমার ফরমাল অপারেশনাল স্তর। প্রত্যেকটা স্তরের হচ্ছে কি বয়স এবং কি কি হচ্ছে কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এবং এটা তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে, এটা হালকা ভাবে নিলে হবে না। চলো, এবারে হচ্ছে কি দেখো আমরা 2 নম্বরে চলে যাব, কোহলবার্গ। ঠিক আছে, কোহলবার্গের ক্ষেত্রে কি বলছে দেখো, না কোহলবার্গ দেখো নৈতিক বিকাশের তত্ত্ব নিয়ে কাজ করেছেন এবং তিনি জ্ঞানের বিকাশের পাশাপাশি নৈতিক ভাবনার বিকাশের উপর গুরুত্ব দিয়েছেন। তার তত্ত্বের মূল উদ্দেশ্য ছিল কি না, মানুষের নৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্তরগুলো কেমন তা সেটা বোঝা। ঠিক আছে, এবং তিনি দেখো এখানে নৈতিক বিকাশকে 3টি স্তরে ভাগ করেছেন। একটা দেখো প্রি কনভেনশনাল লেভেল বা পূর্ব প্রথাগত স্তর, 2 নম্বর দেখতে পাচ্ছ যে প্রথাগত বা কনভেনশনাল লেভেল, এবং 3 নম্বর দেখো উত্তর প্রথাগত স্তর বা পোস্ট কনভেনশনাল লেভেল। এই তিনটে হচ্ছে কি স্তরকে আমরা একসঙ্গে কি বলি, নৈতিক বিকাশের স্তর, যেটা কার দ্বারা দেওয়া আছে না কোহলবার্গ। ঠিক আছে, তো কোহলবার্গের যেটা প্রি কনভেনশনাল লেভেল বা যেটা পূর্ব প্রথাগত স্তর, এটা বলছে বয়স হচ্ছে দেখো শিশু থেকে প্রাথমিক বয়স। ঠিক আছে, তো এখানে বলছে যে এই স্তরে ব্যক্তি নৈতিকতা গঠন করে ব্যক্তিগত স্বার্থের উপর ভিত্তি করে, তারা ভুল ও সঠিক ধারণা প্রতিষ্ঠা করে, এবং শাস্তি এবং পুরস্কারের উপর ভিত্তি করে এখানে এই স্তরটা কাজ করে। যেমন তোমরা দেখতে পাচ্ছ, যদি কিছু খারাপ কাজ করি তবে আমাকে শাস্তি পেতে হবে, ভালো কিছু করলে তাহলে পুরস্কার দিতে হবে। তাহলে এখানে এই দুটো থিওরি হচ্ছে কি কাজ করছে, এটা প্রি অপারেশনাল স্তরে, সরি প্রি কনভেনশনাল লেভেল বা পূর্ব তোমার হচ্ছে প্রথাগত স্তর। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে দেখো প্রথাগত স্তর বা কনভেনশনাল লেভেল। আমি একটু ক্লাস নিচ্ছি, পরে কথা বলছি, হ্যাঁ, পরে ফোন করছি। দেখো তাহলে এখানে প্রথাগত স্তর বা কনভেনশনাল লেভেল যেটা, সেটা আমরা যদি দেখি তাহলে বয়স এবং হচ্ছে কি তোমার তরুণ, যদি দেখি তরুণ বা পরিপক্ক বয়স। ঠিক আছে, তরুণ থেকে পরিপক্ক মানে ম্যাচিওর কন্ডিশন। এখানে কি হয় দেখো, এই প্রথাগত স্তরে আমরা দেখতে পাই নৈতিক আদর্শ মূল্যবোধ এগুলো অনুসরণ করে, সামাজিক পরিচিতি তৈরি হয়। ঠিক আছে, একটা খ্যাতি বা আইন কানুনের প্রতি শ্রদ্ধা দেখায়। যেমন এখানে আমরা বলতে পারি যে আমি ভালো মানুষ হতে চাই, কারণ আমার সমাজ আমাকে ভালো হিসাবে মূল্যায়ন করবে। ঠিক আছে, তাহলে এই ধরনের কনসেপ্টটা কিন্তু এই কনভেনশনাল লেভেল বা প্রথাগত স্তরে কিন্তু তৈরি হয়। এবারে প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা কি বলছি, পোস্ট কনভেনশনাল লেভেল। এটাতে আমরা কি দেখতে পাই দেখো, এখানে আমরা দেখতে পাই যে এই স্তরে ব্যক্তি সবার জন্য সঠিক এবং নৈতিক মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, তাহলে সবার জন্য এবং সঠিকভাবে নৈতিক যে মূল্যবোধ সেটা কিন্তু তার মধ্যে তৈরি হয়। তারা সমাজের দেখো সীমাবদ্ধতার বাইরে চিন্তা করে স্বাধীনভাবে নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করে। যেমন আইন যদি অন্যায় হয় তবে আমাকে সেটা ভাঙতে হবে, কারণ মানবাধিকার প্রতি শ্রদ্ধা আমার কাছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে কি তোমার এই জিনিসটা হচ্ছে কি যখন আমাদের প্রাপ্তবয়স্ক কন্ডিশনে চলে আসি, ঠিক আছে, তখনই কিন্তু এই এই কনসেপ্টটা বা এই তোমার হচ্ছে কি কি বলবো, যে এই জিনিসটা আমাদের মাথার মধ্যে চলে আসে। ঠিক আছে, তাহলে এখানে স্বাধীনভাবে যে নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পোস্ট কনভেনশনাল লেভেল বা তোমার উত্তর প্রথাগত স্তরে আমরা কিন্তু দেখতে পাই। কি বললাম বুঝতে পারলে? চলো এবার হচ্ছে কি আমরা ভাইগোডোনেস কি বা এই এই তথ্যটার দিকে চলে যাব আমরা। ঠিক আছে, চলো এবারে যে 3 নম্বর, কারণ তিনটেই তোমাদের হচ্ছে কি জিনিস আছে। তো দেখো আহ ভাইগোডস্কির যে মূল তথ্য সেটা যদি আমরা দেখি, ঠিক আছে, তার আগে তোমাদেরকে বলে দিই যে তিনি হচ্ছে কি বেসিক্যালি কি বলেছেন, যে সামাজিক সাংস্কৃতিক তত্ত্বের প্রবক্তা ছিলেন এবং তিনি মানুষের জ্ঞানীয় বিকাশকে সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে দেখতেন। ঠিক আছে, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে দেখতেন, এবং তার মধ্যে দেখো জ্ঞান বিকাশের জন্য পরিবেশ এবং অন্যান্য মানুষের সাথে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এনার মধ্যে দেখো তিনি বলছেন জেডপিডি অর্থাৎ জন প্রক্সিমাল ডেভেলপমেন্টের কথা বলেছেন এবং স্কেফোল্ডিং এর ধারণা দেন। ঠিক আছে, স্কেফোল্ডিং এর ধারণা তিনি দিয়েছেন। চলো এবারে দেখো এখানে বলছে এনার মূল যে তথ্যগুলো কি কি দেখো, সামাজিক সাংস্কৃতিক তথ্য, এবং হচ্ছে জন প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এবং দেখো স্কেফোল্ডিং, এই তিনটে হচ্ছে কি থিওরি ওনার দেওয়া। প্রথম কথা সামাজিক সাংস্কৃতিক তথ্য হচ্ছে কি বলছেন দেখো, তিনি বলছেন যে আহ, আহ, শিশুর বিকাশ শুধুমাত্র তাদের নিজস্ব চিন্তা ও অভিজ্ঞতার উপর নির্ভর করে না, বরং সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের প্রভাবেও তাদের চিন্তা এবং জ্ঞানটা বিকশিত হয়। ঠিক আছে, শুধুমাত্র যে একটা শিশুর যে সামাজিক মানে নিজের যে চিন্তা ভাবনা সেটার দ্বারা কিন্তু তার তোমার হচ্ছে কি ডেভেলপমেন্ট হচ্ছে কি তোমার হয় না বা বিকাশ ঘটে না। তাহলে বিকাশ ঘটছে কিভাবে, ওর চিন্তা ভাবনার পাশাপাশি সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের তার মধ্যে কিন্তু প্রভাব পড়ছে।
এবং সেখান থেকে দেখো মানুষের সাথে মিথস্ক্রিয়া এবং সাংস্কৃতিক মাধ্যমে বিকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, এখানে কি বলছে না এমন একটি অঞ্চল যেখানে শিশু স্বতন্ত্রভাবে কিছু কাজ করতে অক্ষম, কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তির সহায়তায় তারা সেই কাজ করতে সক্ষম হতে পারে। ঠিক আছে, তাহলে এই যে জন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সে একটা শিশু, সে কিন্তু হচ্ছে কি তার স্বতন্ত্রভাবে কোনো কিছু কাজ করতে পারছে না, যখন তাকে কেউ গাইড করছে, ঠিক আছে, একজন অভিজ্ঞ ব্যক্তি, তখন সেই কাজটা কিন্তু সে ইজিলি সম্পন্ন করতে পারছে। তো এই পরিসীমার মধ্যে শিশু শিক্ষার সর্বোত্তম সুযোগ থাকে। ঠিক আছে, যেমন বলছে শিক্ষক যখন শিক্ষার্থী তাদের সামর্থ্য অনুযায়ী চ্যালেঞ্জিং করে কাজ দেয় তো এবং তাদের হচ্ছে সহায়তা করে, তখন দেখবে এই জেডপি অনুযায়ী সেখানে কিন্তু শেখানো হয়। আচ্ছা, এবার স্কেফোল্ডিং কি জিনিস, দেখো এটা বলছে সহায়ক শিক্ষা। স্কেফোল্ডিং কে আমরা কি বলছি বাংলায়? সহায়ক শিক্ষা। এখানে কি বলছে যে সহায়ক শিক্ষা এমন একটি শিক্ষণ কৌশল যেখানে শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তি শিশুকে তাদের শেখার পথে সহায়তা করে। ঠিক আছে, তাহলে স্কেফোল্ডিং করা মানে একটা শিশু শিখছে, সে শিক্ষার কাজে যদি আমরা সহায়তা করি তখন তাকে বলা হচ্ছে কি স্কেফোল্ডিং। এবং ধীরে ধীরে এই সহায়তা কমিয়ে দেওয়া হয় যতক্ষণ না শিশু সঠিকভাবে কাজটি স্বতঃস্ফূর্তভাবে করতে পারছে। তো জেডপিডি তথ্যের সাথে আমরা যদি সম্পর্কিত বা শিক্ষার প্রতিটি স্তরে শিশুর সহায়তা প্রদান করা হয় তাহলে সেটা দেখি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি আমরা এই সহায়ক বা শিক্ষা বা হোল্ডিং ব্যাপারটা বুঝতে পারবো। চলো তাহলে হচ্ছে কি ব্যাপারটা বুঝতে পারলে? চলো আমি আর বেশি টাইম নিচ্ছি না, এখন হচ্ছে কিছু কোশ্চান তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ তোমাদের কোশ্চান গুলো থাকে, কারণ আমাদের হচ্ছে আবার দেরি করে ক্লাস শুরু করেছি, আমাদের আবার ক্লাস শুরু করতে হবে। ঠিক আছে, অনেক ক্লাস আছে। চলো তাহলে পেঁয়াজের জ্ঞানীয় বিকাশের তথ্যে মোট কটি স্তর আছে তোমরা দেখলে? পেঁয়াজের ক্ষেত্রে কটা স্তর আছে? 4টি। চারটে। কি কি বললাম একটু রিপিট করে দেখি বাবা, একটু বলে দেখি কি? সেন্সরি সেন্সরি মোটর, মোটর, হ্যাঁ, প্রি অপারেশনাল, প্রি অপারেশনাল, আর কংক্রিট কংক্রিট অপারেশনাল, অপারেশনাল, ফর্মাল ফরমান অপারেশনাল। আর একদম ফর্মাল একদম অপারেশন। গুড গুড গুড। চলো এবার বলছে পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী কোন স্তরে বিমূর্ত চিন্তা করার ক্ষমতা বিকশিত হয়? বিমূর্ত চিন্তা কোন স্তরে সে বিমূর্ত চিন্তা করতে পারে? সংবেদনশীল হুম, সেন্সরি। না, ফরমাল অপারেশনাল। অপশন নেই। ফরমালে হচ্ছে ফর্মাল করতে পারে, ফরমালে, তাই না? বিমূর্ত চিন্তা করতে পারে কখন আছে কি, যখন ফরমাল অপারেশন আছে। তাই তো আমি বললাম থিওরিতে। দেখো দেখো এখানে কি বলছে, এই যে এই যে এখানে বিমূর্ত চিন্তা ধারণা করতে পারে, দেখতে পাচ্ছ? এই যে বিমূর্ত ধারণা বা তাত্ত্বিক চিন্তা, তাই না? তাহলে ফরমাল অপারেশনে যখন হচ্ছে কি তার 12 বছর বা তার বেশি হয়। ঠিক আছে, বুঝতে বুঝতে পারলে কি বললাম? চলো এবারে দেখো পেঁয়াজের প্রাক সক্রিয় স্তরের প্রধান বৈশিষ্ট্য কি? পেঁয়াজের হচ্ছে প্রাক তোমার হচ্ছে কি সক্রিয় স্তরের প্রধান বৈশিষ্ট্য কি? প্রতীকী চিন্তা। অপশন হুম, সি। অপশন সি। বাকিরা বলো, বাকিরা ক্লাস করছো না তোমরা? এটা একদম তুমি ঠিকই বলেছো, প্রতীকী চিন্তা। ঠিক আছে, বাকিরা কি তোমরা ক্লাস করছো না নাকি? তোমরা কি বুঝতে পারলে না তোমরা, নাকি হচ্ছে কি তোমার এখন সাবজেক্টের জিনিস মাথায় শুধু ঘুরছে নাকি? চলো এবার দেখো কোন স্তরে শিশুরা পরিমাণ সংরক্ষণের ধারণা অর্জন করে? কোন স্তরে শিশুরা পরিমাণ সংরক্ষণের ধারণা অর্জন করে? অপশন এ, সংবেদনশীল। তাহলে অপশন, এটা অপশন এ হবে না, অপশন সি হবে, এটা হচ্ছে কমপ্লিট অপারেশন হবে। ঠিক আছে, এখানে বলেছে যে শিশুরা সংরক্ষণের ধারণা যে অর্জন করে কখন? কংক্রিট অপারেশনাল। ঠিক আছে, চলো এবার বলছে দেখো কোহলবার্গের তত্ত্ব অনুযায়ী পূর্ব প্রথাগত স্তর নৈতিক বিকাশের ক্ষেত্রে ক্ষেত্রে কে তোমার হচ্ছে প্রধান, মানে ক্ষেত্রে কে প্রধান হচ্ছে কি ভূমিকা অর্জন করে? ঠিক আছে, পূর্ব প্রাথমিক স্তর নৈতিক বিকাশের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? সামাজিক নিয়ম নাকি বিমূর্ত নৈতিক নীতি, শাস্তি অপশন এড়ানো বা পুরস্কার? অপশন সি। কি হবে গো? অপশন সি, শাস্তি এড়ানো এবং পুরস্কার একদম অর্জন। একদম Option শাস্তি C। এড়ানো এবং পুরস্কার অর্জন, এটা হচ্ছে তোমার নৈতিক বিকাশের ক্ষেত্রে পূর্ব প্রথাগত স্তরে কাজ করে। চলো কোহলবার্গের তথ্যে কোন স্তরে ব্যক্তি সামাজিক আদর্শ ও নিয়ম অনুসরণ করতে শুরু করে? কি হবে? প্রথাগত, অপশন প্রথাগত, অপশন হ্যাঁ বি। প্রথাগত। হ্যাঁ, প্রথাগত। চলো এবার বলছে কোহলবার্গের তথ্যে কোন স্তরে ব্যক্তি নৈতিক সিদ্ধান্ত নেয় মানবাধিকারের ভিত্তিতে? অপশন সি। কি হবে এটা? প্রথাগত।
উত্তর প্রথাগত, অপশন সি। তাহলে বলছো যে উত্তর প্রথাগত, একদম ঠিকই বলেছো। এবারে কোহলবার্গের তত্ত্ব অনুযায়ী নৈতিক বিকাশ সম্পর্কে কি বলে? নৈতিক বিকাশ সম্পর্ক কি বলে? বলো কি হবে? স্যার এটি বি একটা হবে। পর্যায়ক্রমে এটি হয়, পর্যায়ক্রমে হ্যাঁ বিকশিত অপশন হয় বি। এবং সামাজিক প্রেক্ষাপটেও নির্ভর করে, একদম ঠিক ধরেছে। এগুলো পরীক্ষার একদম উপযুক্ত কোশ্চেন। চলো এবার বলছে ভাইগোডস্কির তত্ত্বে নৈতিক বিকাশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি? অপশন বি, অপশন সামাজিক বি, যোগাযোগ এবং সামাজিক যোগাযোগ সাংস্কৃতিক। এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট। চলো কোশ্চেন নাম্বার ডি 10 কি বলেছে দেখো। জেডপিডি এর ধারণা কি? শিশুর বর্তমান ক্ষমতা, নাকি খুব সহজ সহজ কাজ কাজ যা শিশু একা করতে পারে, না বলছে সেই ব্যবধান যা শিশু একা করতে পারে না কিন্তু সাহায্যের মাধ্যমে করতে পারে, নাকি শিশু ভবিষ্যৎ ক্ষমতা? কি হবে বলো? অপশন সি, সি। একদম একদম ঠিকই অপশন বলেছে, সি। সেই ব্যবধান যা শিশু একা করতে পারে না কিন্তু সাহায্যের মাধ্যমে করতে পারে। আচ্ছা এবার স্ক্যাফোল্ডিং কাকে বলে? স্ক্যাফোল্ডিং বলতে কি বুঝি আমরা? হোয়াট ইজ স্ক্যাফোল্ডিং? কি হবে? এটা তো পারা উচিত বাবা। এটা শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির সাহায্য দেওয়ার পর ধীরে ধীরে তা কমিয়ে দেওয়া হয়, এটাকে বলা যায় স্ক্যাফোল্ডিং। প্রথমে দেওয়া হয় পরে কমিয়ে দেওয়া হয়। চলো এবার বলছে পেঁয়াজের কোন স্তরে শিশুদের অবজেক্ট পারফরমেন্সের ধারণা বিকশিত হয়? অবজেক্ট পারফরমেন্সের ধারণা অপশন এ। সংবেদনশীল। অপশন হ্যাঁ এ। না, এটা সংবেদনশীল হবে। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। সংবিধান। চলো এবার বলছে পেঁয়াজের কংক্রিট অপারেশনাল স্তরের শিশুর চিন্তা সম্পর্কে কোনটি সঠিক? আমি বলে দিচ্ছি, তারা মানসিক অপারেশন করতে পারে তবে কেবল কংক্রিট বস্তু দিয়ে। চলো কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব মূলত কি উপর নির্ভর করে, কিসের উপর নির্ভর করে? অপশন বি, জ্ঞানীয় বিকাশ। কি হবে গো? তাহলে এটা উত্তর হবে কি অপশন বি, একদম। তাহলে যখন হচ্ছে কি তোমার জ্ঞানীয় বিকাশ, ঠিক আছে। আচ্ছা ভাইগোডস্কির মতে শিক্ষণ প্রক্রিয়ায় কোনটি গুরুত্বপূর্ণ? কোনটা গুরুত্বপূর্ণ? তাহলে শিক্ষক এবং সহপাঠীদের সঙ্গে অপশন বি। সামাজিক স্যার সম্পর্ক। অপশন বি। চলো, তাহলে পেঁয়াজে অনুযায়ী ফর্মাল অপারেশনাল স্তরে শিশুরা কি করতে সক্ষম? এই তো অপশন বি, বিমূর্ত সি। চিন্তা এবং অপশন সি। তাত্ত্বিক সমস্যার সমাধান। বিমূর্ত চিন্তা এবং তাত্ত্বিক সমস্যা সমাধান। আচ্ছা কোহলবার্গের পূর্ব প্রথাগত স্তর বলতে আমরা কি বুঝি? পূর্ব প্রথাগত স্তর বলতে আমরা কি বুঝি? তাহলে কি হবে? এটা ব্যক্তি অপশন শাস্তি বি। এড়াতে। অপশন বি। চলো এবার বলছে ভাইগোডস্কির মতে শিশুর বিকাশের সেরা শিখন কোনটি, শিখন সময় কোনটি? সেরা শিখন সময় কোনটি? এটা হচ্ছে বি একটা হবে, হ্যাঁ, যখন তারা অপশন বি। বড়দের সাহায্য নিয়ে শেখে। হ্যাঁ। চলো পেঁয়াজের তত্ত্ব অনুযায়ী কোন স্তরে শিশুরা চিন্তা, যৌক্তিক এবং পরিমাণগত ধারণার মধ্যে বিভক্ত হয়? কংক্রিট অপারেশনাল। ঠিক আছে, লাস্ট অপশন কোশ্চেন ডি। দেখো। হ্যাঁ, লাস্ট কোশ্চেন কোহলবার্গের তোমার হচ্ছে কি উত্তর প্রথাগত স্তর কিভাবে চিহ্নিত করা হয়? অপশন বি। অপশন বি স্যার। অপশন বি, ঠিক আছে, অপশন বি। চলো তাহলে আপাতত হচ্ছে কি হয়ে গেল আমাদের। তো তোমরা হচ্ছে কি লেফট স্যার করে যাও। হ্যাঁ বলো। একটা রিকোয়েস্ট আছে যে পিয়াজে কোলবার্গ অ্যান্ড দিস ভাইগপসি যেটা আছে তার হ্যাঁ, একটা ইংলিশে পিডিএফটা দিয়ে দেবেন। তুমি আমাকে ইংলিশ। আজকে হোয়াটসঅ্যাপ করেছিলে, ঠিক আছে। এই কদিন না খুবই হ্যাঁ চাপ যাচ্ছে, আমি করে দেবো। আমি সেগুলো তোমার দায়িত্ব যখন নিয়েছি ইংলিশ মিডিয়াম, আমি করে দেবো। হ্যাঁ আমাকে একটু টাইম দাও বাবা, একটু করে দেবো আমি। এই কদিন দেখতেই পাচ্ছ ফোনের পর ফোন হ্যাঁ। আসছে, বুঝতে পারলে। আমি করে দেবো, একটু সময় দাও আমাকে। ঠিক আছে, তোমরা আচ্ছা। লেফট করে